আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক, জামতুল ধোবাকান্দি বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়। আমি সিরাজগঞ্জ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীরা, গত দিনে তোমাদের জীববিজ্ঞান থেকে একটা ক্লাস নিয়েছি, ষষ্ঠ অধ্যায় থেকে, নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায় থেকে আমি একটা ক্লাস নিয়েছিলাম। তো সেখানে আমরা রক্ত সম্পর্কে অনেক আলোচনা করেছিলাম। আমরা জেনেছিলাম রক্ত কী, রক্তের উপাদান কয়টি, রক্তের কণিকা কয়টি। তার মধ্যে আমরা প্রথম যে কণিকা, তোমাদের হয়তো মনে আছে, লোহিত কণিকা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় এবং তৃতীয় যে কণিকা আছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে রক্তের কণিকা আছে মোট তিনটি। এর মধ্যে প্রথম কণিকা লোহিত রক্ত কণিকা, দ্বিতীয়টা শ্বেত রক্ত কণিকা এবং তৃতীয়টা অনুচক্রিকা। তো আজকে আমরা শ্বেত রক্ত কণিকা সম্পর্কে আলোচনা করব। তো তোমরা খাতায় লিখে নাও শ্বেত রক্ত কণিকা। শ্বেত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা। শিক্ষার্থী বন্ধুরা, রক্তের যে তিনটা কণিকা আছে এর মধ্যে শ্বেত রক্ত কণিকার সংখ্যা থাকে কম, কিন্তু এরা আকারে অনেক বড় বড়। আমরা জেনেছিলাম যে লোহিত রক্ত কণিকা এরা আকারে ছোট এবং সংখ্যায় থাকবে অনেক বেশি, কিন্তু শ্বেত রক্ত কণিকা থাকবে অল্প পরিমাণে এবং এদের আকার হবে সবচেয়ে বড় বড়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই শ্বেত রক্ত কণিকার কিছু বৈশিষ্ট্য জেনে নিই। যেমন 1 নম্বর, এদের নির্দিষ্ট কোনো আকার নেই। প্রথম বৈশিষ্ট্য, শ্বেত রক্ত কণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। নির্দিষ্ট আকার নেই, অর্থাৎ এরা বিভিন্ন সময় বিভিন্ন আকার ধারণ করতে পারে। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য জানলাম যে এদের নির্দিষ্ট কোনো আকার নেই। 2 নম্বর বৈশিষ্ট্য, এদের হিমোগ্লোবিন নেই, অর্থাৎ এই শ্বেত রক্ত কণিকার মধ্যে কোনো হিমোগ্লোবিন থাকে না। তাহলে বলো তো কোথায় হিমোগ্লোবিন থাকে? হ্যাঁ, তোমরা জেনেছিলে যে গত ক্লাসে তোমরা জানছিলা যে লোহিত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, এই জন্য ওদেরকে লাল দেখায়। কিন্তু শ্বেত রক্ত কণিকায় কোনো হিমোগ্লোবিন নেই, কিন্তু এই শ্বেত রক্ত কণিকার ভিতরে নিউক্লিয়াস আছে। কি আছে? হ্যাঁ, নিউক্লিয়াস আছে। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য জানলাম যে শ্বেত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিন নেই, এদের মধ্যে শুধুমাত্র নিউক্লিয়াস আছে। তাহলে আমরা লিখতে পারি যে শ্বেত রক্ত কণিকার হিমোগ্লোবিন বিহীন কিন্তু নিউক্লিয়াস যুক্ত। অর্থাৎ আমরা লিখব এভাবে যে নিউক্লিয়াস যুক্ত, এটা একটা বৈশিষ্ট্য। শ্বেত রক্ত কণিকায় নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে। আমরা 2টা বৈশিষ্ট্য জানলাম। প্রথম বৈশিষ্ট্য, এদের কোনো নির্দিষ্ট আকার নেই। দ্বিতীয় বৈশিষ্ট্য, এদের হিমোগ্লোবিন নেই কিন্তু এতে নিউক্লিয়াস আছে। এবার 3 নম্বর, এদের একটা গড় আয়ু আছে, অর্থাৎ শ্বেত রক্ত কণিকাগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জীবিত থাকে, এরপর আপনা আপনি এরা মারা যায়, আবার নির্দিষ্ট সময় পরে একাই এগুলো জন্ম নেয়। তোমরা জানো যে আমাদের হাড়ের যে অস্থি মজ্জা আছে, তারপর যকৃৎ আছে, এইসব জায়গা থেকে এরা আপনা আপনি জন্ম নেয়। তাহলে আমরা জানব যে এদের গড় আয়ু কত। এদের গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। অর্থাৎ শ্বেত রক্ত কণিকাগুলো আমাদের দেহে 1 থেকে 15 দিন পর্যন্ত জীবিত থাকে। তাহলে আমরা 3 নম্বর বৈশিষ্ট্য জেনে নিলাম যে শ্বেত রক্ত কণিকা 1 থেকে 15 দিন বেঁচে থাকে, অর্থাৎ এদের গড় আয়ু হবে 1 থেকে 15 দিন। 15 দিন, এটা একটা বৈশিষ্ট্য।
এবার 4 নম্বর বৈশিষ্ট্যে যাব। শ্বেত রক্তকণিকা অর্থাৎ এদেরকে বলা হয় হোয়াইট ব্লাড সেল, অর্থাৎ শ্বেত রক্তকণিকাগুলোকে বলা হবে হোয়াইট ব্লাড সেল। সংক্ষেপে এদেরকে বলা হয় WBC। অর্থাৎ আমরা আরেকটা জিনিস জেনে নিলাম যে শ্বেত রক্তকণিকাকে বলা হবে হোয়াইট ব্লাড সেল। অর্থাৎ এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি WBC। এটা আমরা জেনে নিলাম যে শ্বেত রক্তকণিকাকে কি বলা হয়। আমরা আগে জেনেছি যে লোহিত রক্তকণিকাকে বলা হয় রেড ব্লাড সেল অর্থাৎ RBC, আর শ্বেত রক্তকণিকাকে বলা হবে হোয়াইট ব্লাড সেল অর্থাৎ WBC। শিক্ষার্থী বন্ধুরা, পরের বৈশিষ্ট্য আমরা জানব যে শ্বেত রক্তকণিকা আমাদের দেহে কি পরিমাণে থাকে, এরা কি পরিমাণে আমাদের রক্তের মধ্যে আছে এটা আমরা জানব। অর্থাৎ একজন সুস্থ ব্যক্তির দেহে শ্বেত রক্তকণিকা কি পরিমাণে অবস্থান করে সেটা আমরা জেনে নেব। এই পরিমাণের যদি কিছু হেরফের হয়, যদি কম থাকে তাহলে সে অসুস্থ, আবার বেশি থাকলেও সে অসুস্থ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নেব যে রক্তের প্রতি ঘন মিলিমিটার অংশে, অর্থাৎ এর দৈর্ঘ্য যখন 1 মিলিমিটার, প্রস্থ যখন 1 মিলিমিটার, গভীরতা যখন 1 মিলিমিটার, এইরূপ একটা জায়গায়, এইরূপ একটা স্থানে শ্বেত রক্তকণিকার সংখ্যা থাকবে 4 থেকে 10,000। তাহলে আমরা জেনে নিলাম যে একজন সুস্থ ব্যক্তির দেহে তার রক্তে প্রতি ঘন মিলিমিটার অংশে শ্বেত রক্তকণিকার সংখ্যা থাকবে 4 থেকে 10,000। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নাও যে 4 থেকে 10,000 যদি কোনো ব্যক্তির 1 ঘন মিলিমিটার রক্তে এই পরিমাণ শ্বেত রক্তকণিকা থাকে তাহলে সে সুস্থ। যদি এর চেয়ে কম হয় তাহলে অসুস্থ, যদি বেশি হয় তাহলেও সে অসুস্থ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্বেত রক্তকণিকা সম্পর্কে তার যে বৈশিষ্ট্য কী পরিমাণ আমাদের দেহে থাকবে সেগুলো আমরা জেনে নিলাম। আমরা বেশ কয়েকটা বৈশিষ্ট্য জেনে নিয়েছি যে এদের নির্দিষ্ট আকার নেই। হ্যাঁ, দেখো আমাদের বৈশিষ্ট্যগুলো কেমন হবে, আকার নেই, তার মানে শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই, এরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা দিয়েছি যে নিউক্লিয়াস আছে, অর্থাৎ আমরা আগে জেনেছি যে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নেই, কিন্তু শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে। আমরা আরেকটা জিনিস জেনেছিলাম যে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন আছে, কিন্তু শ্বেত রক্তকণিকায় হিমোগ্লোবিন নেই, অর্থাৎ এরা হিমোগ্লোবিনবিহীন। 3 নম্বর বৈশিষ্ট্য, এদের একটা গড় আয়ু আছে, এই গড় আয়ুটা হবে 1 থেকে 15 দিন, অর্থাৎ এরা 1 থেকে 15 দিন পর্যন্ত জীবিত থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লোহিত কণিকার সময় জেনেছিলাম যে লোহিত কণিকার গড় আয়ু হবে 120 দিন, আর এখানে দেখো শ্বেত রক্তকণিকা, এদের গড় আয়ু 1 থেকে 15 দিন। হ্যাঁ, এবার 4 নম্বর বৈশিষ্ট্য দেখো যে শ্বেত রক্তকণিকাগুলোকে বলা হয় হোয়াইট ব্লাড সেল অর্থাৎ WBC। অর্থাৎ তোমাদের মধ্যে কারো যদি রক্ত টেস্ট করতে হয় সেখানে দেখবা যে রক্ত টেস্টের যে ফর্মটা ওখানে লেখা আছে এক কোণায় WBC, অর্থাৎ তার রক্তে এই শ্বেত রক্তকণিকার সংখ্যা কী পরিমাণে আছে সেটা আমরা ওখানে দেখতে পাবো। এবার মানুষের দেহে, একজন পূর্ণ সুস্থ ব্যক্তির দেহে শ্বেত রক্তকণিকার সংখ্যা থাকবে 4 থেকে 10,000। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার অনুচক্রিকা অর্থাৎ 3 নম্বর যে রক্তের কণিকা অনুচক্রিকা সেটা নিয়ে আমরা জানব। দেখা যাক সেখানে কি আছে। তিন নম্বর রক্তের কণিকার নাম হবে অনুচক্রিকা। অনুচক্রিকা অনুচক্রিকা শিক্ষার্থী বন্ধুরা, অনুচক্রিকা নিয়ে আমরা এবার জানব। অনুচক্রিকা দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। অনুচক্রিকা থাকবে শ্বেত রক্তকণিকার চেয়ে বেশি, এদের পরিমাণটা হবে অনেক বেশি, তবে আকারে অনেক ছোট ছোট ক্ষুদ্র আকার। অনুচক্রিকার যে অবস্থা, অর্থাৎ
এই যে তিনটা কণিকা তাদের মাঝামাঝি অবস্থানে আছে। তাহলে দেখো অণুচক্রিকা এইটার আকার কেমন হবে আমরা জানবো, যেটার আকার কি। অণুচক্রিকার আকার হবে বিভিন্ন আকারের, অর্থাৎ গোলাকার, ডিম্বাকার, রড আকার ইত্যাদি। তাহলে আমরা অণুচক্রিকার একটা বৈশিষ্ট্য পেলাম যে এদের আকার কেমন। এরা গোলাকার, গোলাকার, এরা গোলাকার, ডিম্বাকার, রড আকার ইত্যাদি আকারের হতে পারে। ডিম্বাকার, ডিম্বাকার, রড আকার, রড আকার ইত্যাদি ইত্যাদি আকারের এরা হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে অণুচক্রিকা, তোমরা জানো এর আর একটা নাম আছে, ইংরেজিতে এদেরকে প্লেটলেট বলা হয়। ইংরেজিতে অণুচক্রিকাকে ইংরেজিতে একে একে প্লেটলেট বলা হয়, প্লেটলেট বলা হয়, বলা হয়। ইংরেজিতে এদেরকে প্লেটলেট বলা হয়। 3 নম্বর বৈশিষ্ট্যে যাব, এই অণুচক্রিকাতে কোনো নিউক্লিয়াস নেই। তাহলে অণুচক্রিকাতে নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস, নিউক্লিয়াস নেই। 3 নম্বর বৈশিষ্ট্য, অণুচক্রিকাতে কোনো নিউক্লিয়াস নেই। এবার আমরা জানবো যে অণুচক্রিকার গড় আয়ু কত দিন। অণুচক্রিকার গড় আয়ু হবে 5 থেকে মাত্র 10 দিন। অণুচক্রিকার গড় আয়ু হবে 5 থেকে 10 দিন। অর্থাৎ তোমরা জানতে পারলে যে অণুচক্রিকা মাত্র 5 থেকে 10 দিন এই সময়ের মধ্যে জীবিত থাকে। এরপর একাই এরা মারা যায় এবং একাই আবার আমাদের রক্তে চলে আসে। অর্থাৎ অণুচক্রিকাও আমাদের যে হাড়ের অস্থিমজ্জা আছে, যকৃৎ আছে, এখান থেকে এরা তৈরি হয়, অনবরত তৈরি হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার একজন পূর্ণ সুস্থ ব্যক্তির দেহে এই অণুচক্রিকার পরিমাণ আমরা জেনে নেব। এটা হবে 2.5 লাখ, অর্থাৎ 2.5 লক্ষ পরিমাণ প্রতি ঘন মিলিমিটার রক্তে 2.5 লক্ষ পরিমাণ অণুচক্রিকা থাকে। তাহলে এদের সংখ্যা হবে 2.5 লাখ, এদের সংখ্যা হবে 2.5 লাখ, অর্থাৎ 2,50,000। তো শিক্ষার্থী বন্ধুরা, আর একটা বিষয় আছে যে অণুচক্রিকা এদের একটা কাজ আছে। তোমরা দেখেছো না, কখনো কখনো তোমাদের হাত কাটছে বা পা কাটছে বা কোথাও থেকে রক্তক্ষরিত হয়েছে না এরকম? তো তোমরা জানো যে যখন রক্তক্ষরণ হয় এটা সহজে আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই বন্ধ হওয়ার কাজটা করে অণুচক্রিকা, যেটাকে বলা হয় থ্রম্বোসাইটোসিস, থ্রম্বোসাইট। অর্থাৎ অণুচক্রিকার একটা ইম্পর্টেন্ট কাজ হলো এরা রক্তকে রক্ততঞ্চন করা, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3টি কণিকা সম্পর্কে জানতে পারলাম। রক্তের যে 3টি কণিকা আছে, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অণুচক্রিকা। এবার আমরা রক্তের কিছু কাজ নিয়ে আলোচনা করব। রক্তের কিছু কাজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ রক্তের কাজ, রক্তের কাজ। রক্ত আমাদের দেহের জন্য কেন গুরুত্বপূর্ণ, কেন প্রয়োজন, রক্ত আমাদের দেহে কি কাজ করে, সেগুলো আমরা এখন জানব। রক্তের কাজ দেখো, 1 নম্বর কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন। 1 নম্বর কাজ অক্সিজেন পরিবহন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড পরিবহন। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন, এটা 1 নম্বর কাজ। রক্ত আমরা নিঃশ্বাসের সাথে প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করছি। অর্থাৎ তোমরা জানো যে অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচে না।
অর্থাৎ এই অক্সিজেনটা আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করছি, এই অক্সিজেন আমাদের ফুসফুসে পৌঁছাচ্ছে আমাদের নিঃশ্বাসের সাথে। ফুসফুস থেকে রক্ত এই অক্সিজেনকে গ্রহণ করছে এবং বিভিন্ন যেমন শিরা, উপশিরা, কৈশিক জালিকা ইত্যাদির মাধ্যমে দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এটাকে পৌঁছাই দিচ্ছে। অর্থাৎ অক্সিজেনকে আমাদের সমস্ত দেহে কোষ থেকে কোষান্তরে পৌঁছানোর কাজ করতেছে এই রক্ত। এবং কোষে বিভিন্ন সময় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেটাকেও আবার রক্ত গ্রহণ করে আমাদের এই ফুসফুসে নিয়ে আসছে এবং এখান থেকে আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, রক্তের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন। 2 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হরমোন পরিবহন। 2 নম্বর হরমোন পরিবহন। বন্ধুরা, আমাদের দেহে বেশ কিছু গ্রন্থি আছে। এই গ্রন্থিগুলো কোনো নালিকা নেই, অর্থাৎ গ্রন্থি থেকে কিছু রস ক্ষরিত হয়, অর্থাৎ সবসময় এই রসগুলো ক্ষরিত হচ্ছে। যারা অসুস্থ তাদের হয়তো এটা হচ্ছে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে যে সমস্ত রস নিঃসৃত হয় এদেরকে বলা হয় হরমোন। এই হরমোন ক্ষরিত হওয়ার পরে এরা রক্তের সাথে মেশে। রক্ত কি করে? আমাদের দেহের কোষ থেকে কোষান্তরে অর্থাৎ সমস্ত দেহে হরমোনগুলোকে পরিবহন করে নিয়ে যায়, অর্থাৎ বিভিন্ন জায়গায় এদেরকে ছড়ায় দেয়। তাহলে 2 নম্বর কাজ হচ্ছে রক্তের কাজ। 2 নম্বর হরমোন পরিবহন। 3 নম্বর খাদ্য সার পরিবহন। খাদ্য সার পরিবহন। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, রক্তের 3 নম্বর কাজ খাদ্য সার পরিবহন। অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের ভিতর থেকে যে সার বস্তু তৈরি হয়, অর্থাৎ যেটা আমাদের দেহের জন্য খুবই প্রয়োজন, এই সার বস্তুকে রক্ত সারা দেহে পরিচালিত করে, অর্থাৎ দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায় দেয়। 3 নম্বর গেল। 4 নম্বর রক্তের 4 নম্বর কাজ, চতুর্থ কাজ বর্জ্য পদার্থ নিষ্কাশন। বর্জ্য পদার্থ নিষ্কাশন। বর্জ্য পদার্থ নিষ্কাশন। আমাদের দেহে 24 ঘন্টা অনবরত কাজ চলতেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ঘুমায় থাকি তাও আমাদের দেহে কিন্তু কাজ চলতে থাকে। আমরা যদি জেগে থাকি তবুও আমাদের দেহে ইঞ্জিনের মতন কাজ চলতে থাকে, অর্থাৎ 24 ঘন্টা আমাদের দেহে কোষগুলো কাজ করছে। এই কাজ করার ফলে তোমরা যেমন দেখো মেশিনে কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, তোমরা কলকারখানা দেখেছো না? সেই কলকারখানা থেকে দেখবে যে ভালো ভালো জিনিসও তৈরি হচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে, আবার অন্যদিকে কিছু বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে যেটা নালা নর্দমায় এটা নিষ্কাশন করতে হয়। আমাদের দেহেও অনবরত এই কাজের জন্য কোষ যে সবসময় কাজ করছে তার জন্য কিছু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, নাইট্রোজেন উৎপন্ন হয়, যেগুলো বর্জ্য পদার্থ, অর্থাৎ এগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর। তো শিক্ষার্থী বন্ধুরা, এই নাইট্রোজেন সমৃদ্ধ বা নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো সেগুলোকে বহন করে রক্ত নিয়ে আমাদের বৃক্কে পৌঁছায়। তোমরা জানো বৃক্ক বা কিডনি এটা হলো একটা শাসন প্রক্রিয়া। এইখানে সেই বর্জ্য পদার্থগুলো পরিশোধিত হয়, অর্থাৎ রেশন পদার্থের মাধ্যমে আমাদের দেহ থেকে বের করে দেয়। তাহলে সমস্ত দেহ থেকে রক্ত কী করতেছে? এই বর্জ্য পদার্থগুলোকে গ্রহণ করে আমাদের কিডনিতে অর্থাৎ বৃক্কে পৌঁছায় দিতেছে। তাহলে আমরা 4 নম্বর জানলাম যে বর্জ্য পদার্থ নিষ্কাশন। 5 নম্বর উষ্ণতা নিয়ন্ত্রণ অথবা তাপ নিয়ন্ত্রণ অথবা তাপের সমতা রক্ষা, অর্থাৎ দেহে তাপের সমতা রক্ষা, দেহে তাপের ভারসাম্য রক্ষা ইত্যাদি। তাহলে আমরা লিখলাম উষ্ণতা নিয়ন্ত্রণ।
রক্ত আমাদের দেহের কোথাও গরম হলে সেই গরম যেহেতু ও সমস্ত শরীরে চলাফেরা করতেছে, তাহলে যদি শরীরের কোনো এক প্রান্তে গরম হয় সেখান থেকে রক্ত কী করে দ্রুত ঠান্ডা অংশে সেটাকে ছড়ায় দেয়, যেন আমাদের দেহে ঠান্ডা এবং গরমের যে একটা ভারসাম্যতা এটা রক্ষা পায়। 5 নম্বর উষ্ণতা নিয়ন্ত্রণ গেল। এবার 6 নম্বর রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ প্রতিরোধ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগেই জেনেছো যে শ্বেত রক্তকণিকা এটা আমাদের দেহে প্রহরীর মতো কাজ করে। অর্থাৎ কোনো রোগের যদি জীবাণু আমাদের দেহের ভিতরে প্রবেশ করতে চায় তখন সে কী করে, ওই জীবাণুকে ভক্ষণ করে খেয়ে ফেলে, ভক্ষণ করে, অর্থাৎ এটাকে মেরে ফেলে। তাহলে রোগ প্রতিরোধ, অর্থাৎ বাইরে থেকে কোনো রোগ জীবাণু যদি আক্রমণ করে তাহলে রক্তের যে কণিকা আছে শ্বেত রক্তকণিকা সে ওইটাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করে ফেলে বা এটাকে মেরে ফেলে। তাহলে আমরা জানলাম যে রোগ প্রতিরোধ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, রক্তের মোটামুটি আমরা 6টা কাজ এখানে জেনেছি। প্রথম 1 নম্বর দেখো, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন। 2 নম্বর হরমোন পরিবহন। 3 খাদ্য সার পরিবহন। 4 বর্জ্য পদার্থ নিষ্কাশন। 6 উষ্ণতা নিয়ন্ত্রণ। 7 রোগ প্রতিরোধ। রক্তের কাজ জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু কাজ আরেকটু রক্ত সম্পর্কে জানব। সেটা হলো রক্তের কিছু অস্বাভাবিকতা আছে। অর্থাৎ রক্ত কখনো বেশি হতে পারে, কম হতে পারে, রক্তের কণিকা বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। এটাই হলো রক্তের অস্বাভাবিকতা। তাহলে কি সমস্যার সৃষ্টি হবে আমি অল্প একটু সময় নেব তোমাদের কাছে। রক্তের কিছু অস্বাভাবিকতার কথা আমি বলতে চাই। তার মধ্যে 1 নম্বর, এটা হলো রক্তের অস্বাভাবিকতা। রক্তের অস্বাভাবিকতা, স্বাভাবিকতা, ব্যাস। রক্তের অস্বাভাবিকতা 1 নম্বর, তোমরা একটা রোগের নাম জানবে, সেটা হলো পলিসাইথিমিয়া। পলিসাইথেমিয়া, পলিসাইথিমিয়া, থিমিয়া, এটা একটা রোগ, পলিসাইথিমিয়া। অর্থাৎ কোনো ব্যক্তির দেহের রক্তকণিকার মধ্যে যে লোহিত রক্তকণিকা আছে এটা যদি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়, রক্তের লোহিত কণিকার সংখ্যা যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, অর্থাৎ আমরা জেনেছি এর আগে একজন পূর্ণ সুস্থ ব্যক্তির দেহে কতটুকু রক্ত থাকতে হবে, কী পরিমাণ লোহিত রক্তকণিকা থাকতে হবে, এটা আমরা কিন্তু জেনেছি। তো সেই জানা থেকেই বলছি যে সেখান থেকে যদি বেশি হয়ে যায় তাহলে যে অবস্থার সৃষ্টি হবে, যে রোগের সৃষ্টি হবে, জন্ম নেবে, তার নাম পলিসাইথিমিয়া। মনে থাকবে? 2 নম্বর দেখো, অ্যানিমিয়া। 2 নম্বর অ্যানিমিয়া, অ্যানিমিয়া। তাহলে পলিসাইথিমিয়া, লোহিত রক্তকণিকা যদি বৃদ্ধি পায়, লোহিত রক্তকণিকা বেড়ে গেলে, লোহিত রক্তকণিকা বেড়ে গেলে যে রোগটা হবে তার নাম পলিসাইথিমিয়া। 2 নম্বর অ্যানিমিয়া। অ্যানিমিয়া, লোহিত রক্তের সংখ্যা যদি কমে যায় তাহলে যে রোগের জন্ম নেবে সেটা হবে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। তোমাদের আগেও পূর্বের ক্লাসে বলেছিলাম যে রক্তশূন্যতা কী বা রক্তশূন্যতা কিভাবে হয়। অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ, আমাদের যে লোহিত রক্ত কণিকা আছে তার মধ্যে থাকে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায়, অর্থাৎ 50%-এর নিচে যদি চলে আসে, অর্থাৎ আমরা যখন রক্ত টেস্ট করতে যাব দেখবে আমাদের একটা HB টেস্ট দেওয়া হয়, এটা হলো হিমোগ্লোবিন টেস্ট। এই টেস্টের পরিমাণ যদি 50%-এর নিচে হয় তাহলে আমাদের এটা কম বোঝায়, অর্থাৎ হিমোগ্লোবিনের সংখ্যা কমে গেছে, তার মানে লোহিত রক্তের সংখ্যা কমে গেছে।
তাহলে এই অবস্থাকে বলা হবে রক্ত শূন্যতা। তোমরা জানলে যে অ্যানিমিয়া হবে লোহিত রক্তের কণিকার সংখ্যা যদি কমে যায়, সেক্ষেত্রে এই অ্যানিমিয়া রোগটা হয়। ইংলিশে অ্যানিমিয়া, বাংলাতে হবে রক্ত শূন্যতা। লোহিত রক্ত কণিকা কমে গেলে 3। এবার 3 নম্বরের যে রোগটা সেটা লিউকোসাইটোসিস, লিউকেমিয়া। শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর রোগের নাম লিউকেমিয়া। অর্থাৎ এখানে তাই দেখো যে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি বেড়ে যায়, শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে, লিউকেমিয়া নামক রক্ত হয়। এই লিউকেমিয়ার বাংলা হচ্ছে বা অন্য নাম হচ্ছে ব্লাড ক্যান্সার। অর্থাৎ তোমরা জানো যে এখন খবরের কাগজ পড়লে বা টিভির পাতা খুললে বা আদার্স যে কোনো মাধ্যম থেকে আমরা জানি যে ওখানে অমুক ব্যক্তির ব্লাড ক্যান্সার হয়েছে। তাহলে ব্লাড ক্যান্সার কেন হবে? তখনই হবে যখন এই শ্বেত রক্তকণিকার সংখ্যা তার দেহে বেড়ে যাবে। 4 নম্বর রোগের নাম দেখো লিউকোসাইটোসিস। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, লিউকোসাইটোসিস শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে গেলে যে রোগটা হবে তার নাম হবে লিউকোসাইটোসিস। এবার 5 নম্বর থ্রম্বোসাইটোসিস। 5 থ্রম্বোসাইটোসিস। 5 নম্বর রোগের নাম থ্রম্বোসাইটোসিস। তোমরা জানো যে অনুচক্রিকা যদি বেড়ে যায়, আমাদের দেহে অনুচক্রিকা যে কাজটা করে সে হচ্ছে রক্ত জমাট বাঁধায়। তো অনুচক্রিকার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি হয়, আমাদের যে শিরা উপশিরা দিয়ে রক্ত চলাচল করছে সেখানে অনুচক্রিকা বেড়ে গেলে ওই শিরা উপশিরার মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। তাহলে কি রক্ত চলতে পারবে না। তাহলে এটা একটা রোগ। এই রোগটাকে বলা হচ্ছে থ্রম্বোসাইটোসিস। অর্থাৎ অনুচক্রিকার সংখ্যা বেড়ে গেলে 6 পারপুরা। 6 নম্বর রোগের নাম পারপুরা। অর্থাৎ এক্ষেত্রে অনুচক্রিকার সংখ্যা যদি কমে যায় তাহলে যে রোগের জন্ম নেবে সেটার নাম হবে পারপুরা। যেমন আমাদের যখন ডেঙ্গু রোগ হয় তখন এই অনুচক্রিকার সংখ্যা কমে যায়। অর্থাৎ ডেঙ্গু রোগকেও আমরা অন্যভাবে পারপুরা বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে রক্ত সম্পর্কে বিশদ আলোচনা করলাম। তোমরা জানলা রক্তের কণিকাসমূহের কাজ এবং রক্তের অস্বাভাবিকতা, অর্থাৎ যদি রক্তের কণিকাগুলো কমে যায় কী হবে, বেড়ে গেলে কি হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে অন্য একটা পার্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ঘরে থাকো এবং বইয়ের মধ্যে থাকো। সবাইকে ধন্যবাদ।